বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জোসনা, বাংলাদেশি ব্লগার, বলছি নোয়াখালী থেকে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমি আগের দিন রাত থেকে শুরু করেছি। আমার ভিডিওর ভিতরে ক্লিক করে যদি ঢুকে থাকেন ভিডিও দেখার জন্য, তাহলে লাইক দিয়ে শুরু করবেন। লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করতে চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে আমার কথাগুলো শুনলে এবং কাজগুলো দেখলে। আর যারা আমার ভিডিওটা দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করেছেন, তাদের যেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে পৌঁছে যাবে। সময় এবং সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো। তো ভিডিও রিলেটেড কোনো কথা বললে আমি যেটা থাম্বনেল এবং টাইটেলে দিয়েছি সেটা তো আর বলতে পারবো না। এজন্য ভিডিও রিলেটেড কোনো কথাই বলবো না। আমরা যখন ঢাকাতে ছিলাম তখন আপনাদের ভাইয়ার বিদেশে যাওয়ার কথাবার্তা ফাইনাল। উনি বাইরে যাবে, বিদেশ যাবে। তো উনি চাচ্ছে না যে আমরা ঢাকাতে আর থাকি। তো আমাদের নিয়ে এসে আমার বাপের বাড়িতে আমারে রেখে তারপরে উনি বিদেশ চলে গেছেন। তখন আমার গর্ভে আমার ছোট মেয়ে মেঘা 1 মাসের গর্ভে ছিল। আপনাদের ভাইয়া বিদেশ যাওয়ার প্রায় 1 থেকে 2 বছরের মতো ওনার কোনো কাজকর্ম নেই। উনি নিজে অনেক কষ্টেতে ছিল। তো আমাকে শুধু আমার হাত খরচ ছাড়া আর কোনো টাকা দিতে পারতেন না। আমরা তো এখানে মনে করেন আমি একজন, আমার ছেলে মেয়ে আরও 2 জন, মোট 3 জন। যে হাত খরচের টাকা আপনাদের ভাইয়া আমাকে দিত, সেটা আমার নিজেরে হইতো না। একটা প্রেগনেন্ট মহিলার কত খরচ সেটা তো আমার আপু ভাইয়ারা নিশ্চয় জানেন। কারণ আমার কত রকমের ওষুধের প্রয়োজন, তারপরে ভালো মন্দ খাওয়ার প্রয়োজন। আমার বাবা একা পক্ষে এগুলা চালানো সম্ভব নয়। আমরা ঘরে আমার ভাই বোন, আমার মা বাবা, আমরা সহ প্রায় 9 জনের মতো সদস্য ছিলাম। তো আমার বাবার তেমন একটা মোটা অঙ্কের কোনো ইনকাম ছিল না। আমার ছোট যে ভাই, ও চট্টগ্রাম থাকতো। তো ওর বেশি না, অল্প কয় টাকার বেতন ছিল। তো এগুলা দিয়ে হিমশিম খেয়ে যেত। তো গ্রামের মানুষ হয় না, গ্রামের মানুষই অনেক নানান কথা বলে যে তোমাদের জামাই কিভাবে কি করে এভাবে রেখে গেছে তোমাদের গাড়ির উপরে। তো গ্রামের বাড়িতে কথাগুলা যেরকম বলে আর কি। তো সেরকম আমার মাকেও এরকম মাঝে মধ্যে আশপাশের মানুষ বলতো জামাই রেখে গেছে, টাকা পয়সা দেয়নি। তো আমার মা বলতো না, টাকা পয়সা দেয় না, এমনি হাত খরচের দে। তো মানুষে বলতো যে এই হাত খরচের টাকা দিয়ে কি এরা কয়জন মানুষ, 3 জন মানুষের হয়নি। এর মধ্যে আবার 9 মাস পরে তো আমার বেবিটা হয়ে গেছে, মেঘা দুনিয়াতে চলে এসেছে। তো এবারে তো খরচটা আরও বেড়ে গেছে। মানুষ আরও বলতো যে আপনার 3টা ছেলে বিবাহযোগ্য, আপনার একটা মেয়ে বিবাহযোগ্য। তো গাড়ির উপরে যদি একটা মেয়ে থাকে, তাহলে একটা বউ একটা ছেলেকে বিয়ে করালে মানুষে বলবে হেরগো ফ্যামিলির ভিতরে একটা মেয়ে আছে, ও তো আমার ভাই বউদেরকে আমি জ্বালাতন করব। এইরকম আছে না কত রকমের কথা। ভালো একটা সম্বন্ধ আমার বাইরেদের আসবে না, বা আমার বোনটাকেও এইরকম ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এক বোনে হয়তো খেতে পারে না, এজন্য বাপের বাড়িতে পড়ে আছে।
তো এই ধরনের কথাবার্তা আমার মার মনের ভিতরে বা আমার মার ভিতরে ঢুকে গেছে। আমার মা সরাসরি না বললেও কি হবে আমি বুঝতে পারতাম। তো আমি কি করব, না পারতেছি আমার হাজবেন্ডকে বলতে, না পারতেছি আমার মা বাবাকে বুঝাতে আমি কোথায় যাব। কারণ আমার হাজবেন্ড এখানে রেখে গেছে, ও কবে আসবে, তো আমাকে এখান থেকে নিয়ে যাবে আমার ছেলে মেয়েদের। তো আমি তো এক পর্যায়ে এসে মানে খুব টেনশন করতাম সব সময়। আপনাদের ভাইয়াকে যদি আমি বলতাম তাহলে আমার মা বাবা ওর কাছে ছোট হয়ে যাবে, আমার মা বাবার মুখটা ছোট হয়ে যাবে। তো না পারতেছি আমি আমার স্বামীকে মানে আপনাদের ভাইয়াকে কিছু বুঝে বলতে, না পারতেছি আমি মা বাবাকে বলতে। তো আমি কি করছি, একদিন মনে মনে চিন্তা করি, ঠিকই তো বলছে সবাই, আমার হাজবেন্ড টাকা যদি ইনকাম বেশিও করে থাকে হয়তো আমার বাবার বাড়িতে রেখে গেছে, এই চিন্তাটা করে ও টাকা পয়সা বেশি একটা দিবে না। তো তো এরকম করতে করতে প্রায় 3 বছর হয়ে গেছে। তো আমি একদিন মাথাতে ভিতরে মানে চিন্তা আসলো যে আমি থাকবো না, আমি বাসা বাড়াতে থাকবো। তো গ্রাম অঞ্চলে তখন তেমন একটা বাসা ভাড়া দিত না। আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আমাদের নোয়াখালী, মাইজদি, সমোহনী মার্কেটের ওইদিকে, বড় বাজারের ওইদিকে বাসা ভাড়া দিত। গ্রাম অঞ্চলে তেমন একটা তখন বাসা ভাড়া দিত না। তো আমি ভাবলাম কি, আমার মাথায় এসেছে আমি গ্রামে থাকবো এবং আমাদের বাড়ির থেকে একটু দূরে হলেও কোনো একটা স্কুলের আশেপাশে যেন আমি ছেলে মেয়েদের পড়াতে পারি আর কোনো একটা বাড়িতে থাকবো। এই কথা মাথায় রেখে আমি বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে। তো বের হয়ে আমি রাস্তায় যাওয়ার পথে আমার এক ক্লাসমেটের সাথে দেখা। ওনাকে বললাম আমাকে একটা বাসা খুঁজে দিতে, যেহেতু আমি কখনো কোনো দিন দেশ গ্রামে বাসা ভাড়া নিই নাই, তো আমি তো এত কিছু বুঝি না। তো এর জন্য ওনাকে বললাম একটা বাসা খুঁজে দিতে। তো উনি বলছে ঠিক আছে। আর ওনাকে আমি আপনি করে বলছি এই কারণে, উনি আমার বয়সে বড়, যদিও আমার ক্লাসমেট, তারপরও উনি আমার বড়ই হবে। তো উনি আমাকে এক বাড়িতে নিয়ে গেছে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে একটা মহিলা বের হয়ে আমাকে বলছে বাসা ভাড়া দেওয়ার মতো তেমন একটা মানে বাসা আমরা করি নাই, তবে আমাদের থাকার ঘরে একটা রুম আছে, সেখানে আমার ননাস থাকতো দীর্ঘ বছর পর্যন্ত। তো উনি এখন ওনার শ্বশুর বাড়িতে চলে গেছে, যদি ওখানে থাকেন তাহলে দেখতে পারেন। পরে আমি দেখছি, দেখার পরে আমার কাছে ভালো লেগেছে, একটাই রুম। তো আমি ভাবলাম একটা রুম হলেও আমার জন্য ঠিক আছে। তবে যেহেতু গ্রামের বাড়িতে মানে বাড়ির ভিতরে বাসাটা আমার জন্য বেশি সেফ হবে, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, আবার ওনার হাজব্যান্ডও বাইরে থাকে উনি বলছে, আর ওনারও 3টা বাচ্চা, আমারও 3টা বাচ্চা। আমি ভাবলাম এটাই যে বাড়িতে থাকলে আমার জন্য বেশি সুবিধা হবে। তো আমি যেটা ভাবলাম সেটাই হয়ে গেল। তো ওনাকে আমি বললাম যে আপা বলেন আপনারা কত টাকা রুম ভাড়া দিতে হবে, আর আমার বৃত্তান্তগুলো বললাম যে আমার হাজব্যান্ড আজ 3 বছর যাবৎ বাইরে থাকে, আমি আমার বাপের বাড়িতে থাকতে চাচ্ছি না, এখন বাসা ভাড়াতে থাকবো। তো কত টাকা বাসা ভাড়া দিতে হবে আপনার এই রুমটা। তো উনি বলছে আমার কখনো বাসা ভাড়া দেওয়া দরকার না, একটা কাজ করেন আপনি আমার পুরো ঘরে যে কারেন্টের বিলগুলো আসে ওগুলো দিয়ে দিবেন। তা আমি বললাম কত টাকা আসে ভাড়া। তো উনি বলছে 7 থেকে 800 টাকার মতো আসে, ওগুলো দিয়ে দিবেন। শুধু কারেন্টের বিল দেওয়ার কথা শুনে মানে আমি এই কথাটা শোনার পরে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। এই যুগে এখনও কি এরকম ভালো মানুষ আছে কি না সেটাই মানে আমার কাছে বুঝতে শুনতে অনেক মানে কষ্টই লাগছে, যে আসলে কি এরকম আছে যে মানুষের তো চাহিদার কোনো শেষ নাই, যত পাই তত চাই। তো উনি কীভাবে আমাকে এত অল্প টাকাতে আমার একটা রুম দিয়ে দিবে। এর মধ্যে আমার আপুদের একটা কথা বলিনি, ওনার ওই রুমে সব সেটিং করা, খাট, আলমারি, আলনা, তারপরে যায় ওখানে ওনার ফ্যান, কম্বল, একদম এভরিথিং যা যা সবগুলো সেটিং করা। উনি বলছে আপনার কোনো সামান আছে কি না, আমি বলছি না আমার কোনো সামান নাই, শুধু এই যে কাপড় চোপড়গুলো ছাড়া আমার কিচ্ছু নেই। এখন আপনাদের এগুলা যদি বের করে নিয়ে যান তাহলে নিয়ে যেতে পারবেন, আমার কোনো সমস্যা নেই, আমি এমনিতে ফ্লোরে থাকবো। তো
তো উনি বলছে না, এগুলা যেহেতু আপনার কিছুই নেই আর আমার কোনো সমস্যা হবে না, এগুলা ওখানে থাক, আপনারা এভাবে থাকেন। তো পরে ওনাকে আমি জিজ্ঞেস করি আপনার কারেন্ট বিল কত আসে। আমি ভাবলাম কি 2-3 হাজার টাকা আসে, তখন তো আমার হিমশিম হয়ে যাবে, আমি এগুলো দিব কিভাবে। তো কথাটা আমি ভেঙে নিলাম। উনি বলছে আমার 700-800 টাকা আসে, তো আপনি ওইগুলোই দিয়ে দিবেন। তো আমি তো মহা খুশি। তারপরে হ্যাঁ ঠিক আছে থাকতে লাগলাম। তো থাকতে থাকতে আমার কাছে একটা ছোট ওই যে নোকিয়া সেটা ছিল, সেটা তাও অডিওতে কথা বলা যায় আমার হাজব্যান্ডের সাথে। তখন আমার কাছে ভিডিও ফোন ছিল না, তো আমার হাজব্যান্ড আর বলতে পারতো না, মানে আপনাদের ভাইয়া যে আমি এটা বলতে পারতো না আমি কি আমাদের বাড়িতে আছি না বাসা বাড়াতে আছি। তো ওর সাথে আর মিথ্যা বলার প্রয়োজন হয় নাই। আর উনি তখন আমার সাথে নাম্বারে কত বা কথা বলে, এই যে 2 মিনিট কথা বললে অনেক টাকা চলে আসে। আপনারা তো জানেন দেশে নাম্বারে কথা বললে অনেক টাকা চলে আসে। এখন না যেভাবে ইমো হোয়াটসঅ্যাপ যেভাবে কথা বলে এমবি দিয়ে বা ওয়াইফাই লাইন দিয়ে, তখন তো ওই রকম কোনো ছিল না। থাকলেও মনে করেন আমার কাছে তো ছোটো ফোন, তো আপনারা ভাইয়া আর ওই যে ছোটো ফোনে কথা বলতে 2-1 মিনিট আর বলতে তোমরা সবাই ভালো আছেন, হ্যাঁ আমরা ভালো আছি, এটাই বলে দিতাম। আর মানে এই জানতে পারে না আমি যে বাসা বাড়াতে থাকি। তো এভাবে উনি কি করলো, আস্তে 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 আমাকে মানে সময়ের সাথে সাথে ওনার পরিস্থিতি ঠিক হয়ে গেছে, টাকা পয়সা আস্তে আস্তে দিচ্ছে। তো আমি ওই টাকা দিয়ে ছেলে মেয়েদের ভর্তি করিয়ে পড়ালেখা করাতেছি। আপনাদের ভাইয়া যখন টাকা বেশি করে দিচ্ছে মানে আমার বিকাশে, তখন আমি বাড়িয়ালি আপুকে বললাম যে আমার পরিস্থিতি এখন বা ঠিক আছে আপু, এখন আপনি যদি বাসা ভাড়া নিতে চান কয় টাকা দিতে হবে আমাকে বলেন। তো ওনার মনের ভিতরে কিন্তু আমাকে উনি সরাসরি কিছু না বললে আমি বুঝতে পারতাম যে ওনার বাড়িতে দারোয়ান হিসেবে একটা লোকের প্রয়োজন, বা ওনার বাড়িতে আমরা থাকাতে অনেক ওনার মানে সেফ হচ্ছে, যেহেতু ওনার হাজব্যান্ড বাইরে থাকে, আমরা থাকাতে ঘরের মানে অনেকগুলো আরও মানুষ, আর ওরা একা ফিল করতেছে না আমরা সহ, মানে আমরা তো মনে করেন 4 জন। তো উনি দারোয়ান হিসেবে বা একটা মানুষের যদি পাহারাদার হিসেবে রাখতো, বা একটা যে কেউ ও রাখলে তো ওদের টাকা দিয়ে রাখতে হতো। তো আমার তো আর টাকা দিতে হচ্ছে না। তো আমি আপনাদের কথাটা ভালো করে বুঝিয়ে বলতে পারছি না, আপনারা একটু বুঝে নেবেন। তো সেই হিসেবে উনি আর টাকা নিতেন না আমার কাছে। এই হিসাবটা মানে এটা মাথায় রেখে এই কথাটা বুদ্ধি করে আমি আর কথাটা বুঝে গিয়েছিলাম। তো ওনাকে আর কিছু না বলে আমার হাজব্যান্ডে আমার বিকাশে টাকা পাঠাইতো। তো যখন বিকাশে টাকা পাঠাইতো আমি কিছু টাকা উঠে আনতাম, আমার যতগুলা লাগতো সংসারে আরগুলো আমি রেখে দিতাম। পরে পরে আবার ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, ওখানেও আমার হাজব্যান্ডে যদি টাকা দিত আমি ওখানেও কিছু টাকা সংসারের যা খরচ হইতো উঠে আনতাম, আরগুলা আমি রেখে দিতাম। আমি মনে করতাম মানে কোনো টাকাই নাই, এ কথা মনে করে রেখে দিতাম। তো এই টাকাগুলা আমি এক সময় কয়েক মাসে এগুলা একদম বেশি হয়ে গেলে একটা জমিন বন্ধক রাখতাম। তো জমিন একটা বন্ধক নিতাম, নেওয়ার পরে আমি ওইটার ভিতরে দান করতাম। দান করার পরে ওই দানগুলা আমি কী করতাম, যে বছরে দানগুলা হইতো ওইটা ঘরের আমার কতগুলা বছরে চাউল লাগতো ওই হিসাব করে আমি চাউল করে মানে দান সিদ্ধ করে চাউল করে রেখে দিতাম। বাদ বাকি যে দানগুলা থাকতো ওগুলা বিক্রি করে ওই যে জমিন কট নিয়েছিলাম ওই টাকার সাথে আবার অ্যাড করে তারপরে আমি আরেকটা জমি কট নিতাম। এই করে করে আমি আর জমিয়ে বুদ্ধি খাটিয়ে ঘর ভাড়ার টাকা না দিয়ে প্রায় আমার আপুরে প্রায় 5 বছর যাবৎ আমাদের বাড়িয়ালি আমার কাছ থেকে কোনো টাকাই নেই। ওনারও সুবিধা হচ্ছে, আমারও সুবিধা হচ্ছে, ওনারও হেল্প হচ্ছে, আমারও হেল্প হচ্ছে। আমি আমার স্বামীর সাথেও আর মিথ্যা কথা বলা লাগে নাই। আমি আমার মা বাবাকেও আর আমার স্বামীর কাছে ছোট করা হয় নাই। একসময় আমি বলে দিয়েছি আমার হাজব্যান্ডকে যে আমি বাসা বাড়াতে আসি, এইভাবে এই বৃত্তান্ত সুন্দরভাবে বুঝিয়ে বলছি, উনিও বুঝে গেছে আর রাগ করে নাই। আর আমার মা বাবাকে ওনার কাছে ছোট হতে হয় নাই। মানুষেও
পাড়া প্রতিবেশী কিছু বলতে হয় নাই, মানে আমি সব দিকে আমার ছেলে মেয়েদের পড়ালেখা হয়ে গেছে, রুম ভাড়াও দিতে হয় নাই। মানে এক কথায় আমি বুদ্ধি খাটিয়ে আমার এই যে বাড়িয়ালি আপুর সাথে মিশে উনি মানে আমার চলাফেরাতে, আমার কথাবার্তাতে, আমার কাজ কামে এত খুশি। 5 বছর আমার কাছ থেকে একটা টাকাও নিয়ে নেয়। আর আমি এ পাকে আমার হাজব্যান্ডের টাকাগুলা উলট পালট করে করে এভাবে জমি বন্ধক রেখে এবং টাকাগুলা ওই যে দান পাইতাম জমিনের, ওগুলা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা করে ফেলেছি, বানিয়ে ফেলেছি লক্ষ লক্ষ টাকা। কোনো হাজার হাজার টাকা নয়, এখানে লক্ষ লক্ষ টাকা আমি বানিয়ে ফেলেছি। এরকম বুদ্ধি খাটিয়ে চলে চলে আমার 3টা ভাই বিদেশে, পরে পরে 3টা ভাই বিদেশে গেছে। ওই ভাইদেরকেও আমি অনেক টাকা আমি হেল্প করেছি, 3টাকেও মানে ভাই 3টাকে। তো আবার মানে আমার হাজব্যান্ড কিন্তু জানতো না আমি কত টাকা করে এত টাকা যে করে ফেলেছি। আমার হাজব্যান্ড, আমার বাবারা, আমার বাইরে কেউ জানতো না কি করে আমি এত টাকা করেছি। যদিও এখন আমি ভিডিও করতেছি, এই ভিডিওর মাধ্যমে ওরা দেখবো বা শুনবো, কিন্তু এর আগে কখনো ওরা জানতে পারতো না। আমার ভিডিওতে এখন দেখবো আমি কিভাবে এত টাকা করে ফেলেছি। বুদ্ধি খাটিয়ে বাড়িয়ালির হাতে হাতে কাজগুলো করে দিতাম। মাঝে মধ্যে ওর ছেলে মেয়েদের দেখভাল করতাম, গোসল করে দিতাম, খাইয়ে দিতাম। এক কথায় মানে ওনার মনটা আমার উপরে সবসময় খুশি থাকতো। আর উনি চাইতো না কখনো আমি ওনার বাড়ি থেকে চলে যাই। একদম যত বছর পর্যন্ত বাড়িঘর না করি তত বছর পর্যন্ত ওনার কাছে থেকে যাই। তো এরকম করে বুদ্ধি খাটিয়ে আপনারাও চলতে পারেন, লক্ষ লক্ষ টাকা বানিয়ে ফেলতে পারেন। আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমার আপু ভাইয়াদের একটা কথা স্মরণ করিয়ে দিই, প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতগুলা কথা শোনার পরে পুরো ভিডিওটা যদি দেখে থাকেন, দেখার পরে কোথাও না কোথাও একটু হলো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।